প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত দুইটি ক্লাসের মাধ্যমে 19টি সংক্ষিপ্ত প্রশ্ন শিখেছি। আজকে আমরা আরও নতুন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। আর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 9ম অধ্যায় কেন্দ্রিক। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে 4-এর 3কে শতকরায় প্রকাশ করলে কত হবে। আমরা 4-এর 3কে শতকরায় প্রকাশ করব। প্রথমে আমরা লিখব 4-এর 3 এবং এই 4-এর 3-এর সাথে শতকরা অর্থাৎ 100 গুণ করব। 4 দিয়ে 100কে ভাগ করলে হবে 25, 25 আর 3 গুণ করলে হবে 75, আর এই 75% হবে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। আমাদের পাঠ্য বইতে এই ধরনের বেশ কিছু সূত্র রয়েছে, আমরা পাঠ্য বই থেকে সকল সূত্রগুলো শিখে নেব। আমরা মুনাফা নির্ণয়ের সূত্রটি এভাবে লিখব। মুনাফা সমান, এরপর একটা লম্বা রেখা টেনে নিব। লিখব আমরা 100, উপরে লিখব আসল গুণ বার্ষিক মুনাফার হার। এভাবে আমরা মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখব। আবারও দেখে নিই আমরা। মুনাফা সমান, উপরে থাকবে আসল গুণ বার্ষিক মুনাফার হার, নিচে থাকবে 100। আমাদের পরবর্তী প্রশ্ন দেখি, আসল কাকে বলে। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নটি, আসল কাকে বলে। আমরা যখন কোনো ব্যাংকে বা কোথাও কোনো বিনিয়োগ করি, যে টাকাটা বিনিয়োগ করি সেই টাকাটাই হচ্ছে আসল টাকা। তাহলে আমরা বলতে পারি বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। আমাদের প্রশ্নে যদি আসে আসল কাকে বলে, আমরা বলবো বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখি, একটি বই 10% ক্ষতিতে 90 টাকায় বিক্রয় করলে বইটির ক্রয় মূল্য কত। আমরা 10% ক্ষতির যে সূত্রটি আছে এই সূত্রটি প্রথমে দেখে নিই। 10% ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য সমান, যেহেতু ক্ষতি হয়েছে তাই কমবে, 100 বিয়োগ 10 টাকা। আমরা পেলাম 90 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে বলছে ক্রয় মূল্য কত। তো আমাদের বিক্রয় মূল্য যদি 10% ক্ষতিতে 90 টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য হবে 100 টাকা। এভাবে আমরা সহজেই বুঝে নিতে পারি। আমরা পরবর্তী প্রশ্নটি দেখি, একটি বইয়ের ক্রয় মূল্য 100 টাকা হলে 8% লাভে বিক্রয় মূল্য কত। আবারও দেখি, একটি বইয়ের ক্রয় মূল্য 100 টাকা হলে 8% লাভে বিক্রয় মূল্য কত। আমরা 8% লাভের সূত্র লিখব। আট % লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য সমান 100 যোগ লাভ হলে যোগ হবে 8 টাকা। 108 টাকা। 8% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100 যোগ 8 টাকা, আমরা পেলাম 108 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 108 টাকা। পরবর্তী প্রশ্ন, একটি খাতা 100 টাকায় ক্রয় করে 125 টাকায় বিক্রয় করলে কত লাভ হবে? আবারও দেখি, একটি খাতা 100 টাকায় ক্রয় করে 125 টাকায় বিক্রয় করলে কত লাভ হবে? একেবারে সহজ এই বিষয়টা। আমাদের বিক্রয় মূল্য এখানে 125 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। আমরা দেখছি যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই লাভ হবে, এবং লাভ হবে 25 টাকা। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় শতকরা কত টাকা লাভ হবে, যেহেতু ক্রয় মূল্য 100 টাকা, তাই আমরা বলতে পারি শতকরা 25 টাকা লাভ হবে। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 25%। আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে লাভ হবে। আবার যদি প্রশ্ন করা হয় ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে কি হবে, তাহলে আমরা বলবো ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। আমরা আরও একটি প্রশ্ন দেখি। 1 কেজি আম 100 টাকায় ক্রয় করে 95 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তা আমরা ক্রয় করছি এখানে 100 টাকায় এবং বিক্রয় করেছি 95 টাকায়, তাহলে আমাদের ক্ষতি হয়েছে 5 টাকা। আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকায় ক্ষতি হয়েছে 5 টাকা, অর্থাৎ শতকরা ক্ষতি হয়েছে 5 টাকা। তাহলে আমরা লিখতে পারি শতকরা ক্ষতি হয়েছে 5%। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। একটি বইয়ের ক্রয় মূল্য 150 টাকা, বিক্রয় মূল্য 180 টাকা, শতকরা কত লাভ হলো? আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 180 টাকা, ক্রয় মূল্য 150 টাকা, তাহলে আমাদের লাভ হয়েছে 30 টাকা। এ কথার মানে হচ্ছে 150 টাকায় লাভ হয়েছে 30 টাকা। 150 টাকায় লাভ হয়েছে 30 টাকা, অতএব 1 টাকায় লাভ হয়েছে 150 ভাগের 30 ভাগ টাকা, অতএব 100 টাকায় 100 হচ্ছে শতকরার 100 টাকায় লাভ হয়েছে
150 এর 30 উপরে থাকবে, 30-এর সাথে নতুন সংখ্যা 100 গুণ হবে। আমরা যদি 50 দিয়ে ভাগ করি তাহলে 150কে ভাগ করলে হয় 3, 100কে ভাগ করলে 2, 3 দিয়ে 30কে ভাগ করলে হবে 10, তাহলে আমরা পাবো 20 টাকা। আমাদের উত্তর হবে শতকরা যেহেতু তাই 20% হবে। আশা করি এভাবে আমরা এই ধরনের প্রশ্নের উত্তরগুলো বের করতে পারবো। আমরা পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে কি হয়? আমরা ইতিপূর্বেই জেনেছি বিক্রয় মূল্যর চেয়ে যদি ক্রয় মূল্য বেশি হয়ে থাকে, অর্থাৎ বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হবে। একটি কলম 200 টাকায় কিনে 220 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো? আমরা কলমটি ক্রয় করেছি 200 টাকায় এবং বিক্রয় করেছি 220 টাকায়। 220 টাকায় যদি বিক্রয় করি এবং 200 টাকায় যদি আমরা কলমটি ক্রয় করে থাকি তাহলে আমাদের লাভ হবে 20 টাকা। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে 200 টাকায় লাভ হয়েছে 20 টাকা। 200 টাকা লাভ হয়েছে 20 টাকা, অতএব 1 টাকায় লাভ হয়েছে 220 টাকা। অতএব 100 টাকায় লাভ হয়েছে 20 গুণ 100। এবার আমরা 100 দিয়ে 200কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 20কে ভাগ করলে হবে 10 টাকা। তো যেহেতু আমরা শতকরা এটা প্রকাশ করেছি তাই হবে আমাদের 10%। তাহলে আমাদের উত্তর হবে 10%। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। 8 টাকার 75% সমান কত? তা আমরা দেখব 8 টাকার 75% সমান কত। আমাদের পরবর্তী প্রশ্ন 8 টাকার 75% সমান কত? 8 এর 75%। আমরা পূর্বেই এই নিয়মগুলো শিখেছি। আমরা যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 75 ভাগ করলে হবে 3, 100কে 25 দিয়ে ভাগ করলে হবে 4, 4 দিয়ে 8কে ভাগ করলে হবে 2, 3 দুগুণে 6 টাকা। তাহলে আমরা পেলাম 8 টাকার 75% 6 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এক সমস্ত 2 এর 1 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এক সমস্ত 2 এর 1%, এই সংখ্যাটিকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এক্ষেত্রে প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। এই 2 দিয়ে 1কে গুণ করলে হবে 2, আর এই 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, অর্থাৎ 2 এর 3%। এবারে আমরা পার্সেন্ট সংখ্যাটি উঠিয়ে দেব। 2 এর 3 লিখলাম, পার্সেন্টের পরিবর্তে নিচে 100 দিলাম। 100 এবং 2 গুণ করলে হবে 200, আর উপরে থাকবে 3, তাহলে হবে 200 এর 3, 200 ভাগের 3 ভাগ। এভাবে
উত্তরটি নির্ণয় করতে হবে। আমাদের পরের প্রশ্ন 100% এর অর্থ কি? একদম সহজ ব্যাপার। আমরা জানি যে 100% কে যদি আমরা ভাঙাই তাহলে উপরে তো 100 থাকবে আর পার্সেন্টের পরিবর্তে নিচে 100 হবে, অর্থাৎ 100 এর 100। 100% কথার অর্থ হচ্ছে 100 এর 100, 100 ভাগের 100 ভাগ। পরবর্তী প্রশ্ন আছে আমাদের 60% এর সাধারণ ভগ্নাংশটি লিখো। আমরা দেখব 60% এর সাধারণ ভগ্নাংশ। আমরা পার্সেন্টের পরিবর্তে 100 লিখলাম। আমরা যদি 20 দিয়ে ভাগ করি 60কে তাহলে হবে 3, 100কে ভাগ করলে 20 দিয়ে হবে 5। আমরা পাবো 5 ভাগের 3 ভাগ, 5-এর 3। এভাবে আমরা উত্তর নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এই ধরনের আরও অসংখ্য সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের বাড়িতে নিজেদের প্র্যাকটিস করতে হবে অভিভাবকদের সমন্বয়ে। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সব বিষয়গুলো ভালো রকম বুঝতে পারবে। সমাপনী পরীক্ষায় যে এগুলোই আসবে এমন কোনো বিষয় নয়। এই ধরনের অসংখ্য প্রশ্ন করা যায়। সৃজনশীল পদ্ধতিতে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। এগুলো খুব একটা কঠিন বা খুব একটা সহজ কোনোটাই নয়। তুমি যদি সাধারণ বিষয়গুলো শিখতে পারো, নিয়ম কানুন জানো, তাহলে অবশ্যই তুমি পারবে। সেই জন্য আমাদেরকে নিয়মগুলো ভালো করে শিখতে হবে। আশা করি তোমরা এখন থেকে আরও বেশি প্র্যাকটিস করবে, আরও বেশি শিখবে। আশা করি তোমাদের সমাপনী পরীক্ষাও ভালো হবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকো সবাই।